হ্যালো বন্ধুরা, আমার নাম রাজর্ষি এবং তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি অজানা সত্যের আরও একটি মারাত্মক ভয়ের হরর এপিসোডে। বন্ধুরা, আজকের এই এপিসোডে তোমরা শুনতে চলেছ দুটো জমজমাট সত্যি ভৌতিক ঘটনা, এবং আজকের যেই প্রথম ঘটনাটা রয়েছে সেই ঘটনাটা আমাদের অজানা সত্যে প্রথমবার শোনানো হচ্ছে, এবং এই ঘটনাটা বেশ ইউনিক একটি ঘটনা। আমি এই ঘটনা বিষয়ে সামান্য কোনো ব্যাখ্যাও দিতে চাই না। আমি চাই আপনারা ঘটনাটিকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা এনজয় করুন, যাতে আপনাদের অনেকটা ভালো লাগে এবং আপনাদের ভয় লাগে। এর সঙ্গে যে দ্বিতীয় ঘটনাটা রয়েছে সেই ঘটনাটা একটি ভাড়া বাড়িতে ঘটে যাওয়া ঘটনা, এবং এই ঘটনাটিও বেশ হাড় হিম করবার মতো। আশা করছি আজকের এই দুটো ঘটনা আপনাদের অনেক ভালো লাগবে, তাই বেশি দেরি না করে চট করে কানে হেডফোনটাকে পরে নিন এবং আজকের এপিসোডটিকে লাইক করুন, কমেন্ট করে জানান কে কোথা থেকে শুনছেন, কেমন লাগছে আজকের ঘটনাগুলো। এবং আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যান। যাই হোক, আর কোনো কিছু বলার নেই, এবার আমরা সরাসরি ঘটনার দিকে চলে যাব। তো প্রথম ঘটনা যিনি আমাকে লিখে পাঠিয়েছেন তার নাম বিকাশ ঘোষ। তিনি যেরকম করে আমাকে ঘটনাটা লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। নমস্কার রাজর্ষিদা, আমার নাম বিকাশ ঘোষ। আশা করছি তুমি এবং তোমার অজানা সত্য পরিবারের সকল শ্রোতা বন্ধুরা অনেক ভালো আছো। দাদা, বিশেষ কারণে আমি আমার ঠিকানাটা এখানে বলতে ইচ্ছুক নই। আমি এখন চানাচুরের ব্যবসা করি, কিন্তু কয়েক বছর আগে আমি একটি ডেলিভারি বয়ের কাজ করতাম, এবং সেই সময় আমার সঙ্গে ঘটে গেছে খুবই অদ্ভুত একটা ঘটনা, যা আমি আজও ভুলে উঠতে পারিনি। আশা করছি এই ঘটনাটা তোমার এবং তোমার পরিবারের সকল শ্রোতা বন্ধুদের অনেক ভালো লাগবে, এবং তোমার যদি ভালো লাগে ঘটনাটিকে অতি অবশ্যই পাঠ করে শুনিও, আর আমাকে একবার জানিয়ে দিও যে তুমি ঘটনাটি শুনিয়েছ কি না। তো যাই হোক, বেশি দেরি না করে শুরু করছি ঘটনা। ঘটনাটা ঘটেছে 2020 সালের নভেম্বরের দিকে। আমি বর্তমানে এখন চানাচুরের ব্যবসা করি, তবে তখন আমি ডেলিভারি বয়ের কাজ করতাম। মানুষেরা অনলাইনে খাবার অর্ডার করলে আমি সেই ঠিকানায় খাবার পৌঁছে দিতাম। তখন যত টাকা বেতন পেতাম তা দিয়ে আমি আমার মা মোটামুটি ভালোই থাকতাম। তবে সারাদিন রোদ্দুরে বাইক নিয়ে ঘুরে বেড়ানো, তেল ভরা, এইগুলো একটু কষ্টকর ছিল। আমি বিশেষ কারণে আমার এলাকার নামটা বলতে ইচ্ছুক নই। নভেম্বর মাসের এক রাতে ঠিক 11টার সময় একটা অর্ডার আসে। ওটা ছিল আমার ওই দিনের লাস্ট অর্ডার। ওইটাকে পৌঁছে দিয়েই আমি বাড়ি চলে যেতাম। তো অর্ডারটাকে দেখার পর আমি দেখলাম প্রায় 4 প্লেট বিরিয়ানি অর্ডার করা হয়েছিল। তো অনলাইনে তিনি যেই রেস্টুরেন্ট থেকে বিরিয়ানিটা অর্ডার করতে চান, তো সেই রেস্টুরেন্টে গিয়ে আমি বিরিয়ানিটা প্যাক করিয়ে অর্ডারটা নিয়ে বেরিয়ে পড়ি। ঠিকানাটা হলো আমাদের এই অঞ্চলেরই দূরের একটি পাড়া, নাম বেগোপাড়া। শুনেছি ওই এলাকাটা খুব একটা নাকি ভালো নয়, পঞ্চায়েত এলাকা, মানে একটু গ্রামীণ ব্যাপার স্যাপার। ওইদিকে ভেতরের দিকে গেলে চাষবাসের জমি আছে, অনেক বড় বড় জঙ্গল আছে। শোনা যায় ওই জায়গায় নাকি রাত 8টার পরে কোনো লোকজন আর দেখা যায় না। গলির ভেতরে সব বাড়ি ঘর, আর তার পেছন দিকেই রয়েছে একটা বড় জঙ্গল। তো আমি ওই এলাকায় পৌঁছে যিনি অর্ডার করেছেন তার ফোন নাম্বারে আমি ফোন করলাম এবং বললাম, দাদা আপনার পার্সেল আছে, আপনার ঠিকানাটা একটু ঠিকভাবে বলুন, আমি আপনার পাড়ায় চলে এসেছি। তবে ওপাশ থেকে খুবই অদ্ভুত একটা কণ্ঠস্বর ভেসে এলো,
একটা কর্কশ গলায় এক পুরুষ বলে ওঠে, হাউস নাম্বার 13। বলেই তিনি ফোনটা রেখে দিলেন। আমি মনে করলাম, কি অদ্ভুত মানুষের বাবা, এত রাতে এরকম হাউস নাম্বার 13 বললে আমি কি করে চিনব? তো আমি আর বেশি না ভেবে ফোনটাকে পকেটে রেখে আমি খুঁজি যে কোনটা হাউস নাম্বার 13। তো সেই পাড়ার মধ্যে খুঁজে খুঁজে অনেকটা ভেতরের দিকে যাওয়ার পর হাউস নাম্বার 13 বাড়িটাকে দেখতে পেলাম। বাড়ির নাম গুরু ভবন। অনেক পুরনো একটা ছোট দোতলা বাড়ি। বাড়ির রং চটে গেছে আর দেয়াল থেকে প্লাস্টার সব খসে খসে পড়ে গেছে। আমি ঘরের ভেতরে ঢুকি এবং বাড়ির বাইরের গেটে অনেক জোরে একটা কচকচ করে শব্দ হয়। ভেতরে যাওয়ার পর আমি দরজায় নক করে বলি, আপনার পার্সেল এসছে। বলে আরও একবার নক করি, কিন্তু ও প্রান্ত থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। আমি যখন ফিরে আসতে যাব তখনই দেখি পেছন থেকে দরজা খোলার শব্দ হলো। আমি ঘুরে তাকিয়ে দেখি একজন বয়স্ক লোক, তার মুখে সাদা দাড়ি গোঁফ, ঘরের ভেতরে দরজাটা খুলে দাঁড়িয়ে রয়েছে। আমাকে বলল, দাও খাবারটা। আমি তার হাতে খাবারটা দিয়ে আমি ওনার হাতে খাবারটা দেওয়ার পর ওনাকে বললাম, বিল হয়েছে 615 টাকা। তিনি আমার হাতে 620 টাকা দিলেন এবং আমি তাকে 5 টাকা ফেরত দেওয়ার জন্য সাইড ব্যাগের চেইনটা খুলব, তিনি কিছু না বলেই মুখের সামনে দরজাটাকে জোরে বন্ধ করে দিলেন। আমি অবাক হই যে এটা কি ধরনের ব্যবহার, এবং মানুষটাও কেমন, কোনো কথা বলে না, কোনো কিছু ভাবসাবও মানুষের মতো নয়, এবং এত বাজে একটা ব্যবহার যে মুখের সামনে এরকম দরজা বন্ধ করে দিচ্ছে। তার যেই টাকাটা ফিরতো তিনি সেটাও নিলেন না। তো আমি অত শত না ভেবে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ি। গাড়ি চালাতে চালাতে জানি না কেন সেই লোকটার কথাই বারবার মাথায় আসছিল, এবং আমি ভাবছিলাম যে এই লোকটা 4 প্লেট বিরিয়ানি অর্ডার করলো, কিন্তু বাড়িতে আমার মনে হলো না যে উনি বাদে কেউ থাকেন। 4 প্লেট বিরিয়ানি নিয়ে তিনি করবেনটা কি? এছাড়াও লোকটার ভালোই বয়স হয়েছে। এরকম ধরনেরই আরও অনেক প্রশ্ন মাথায় ঘুরছিল, তবে বুঝতে পারছিলাম না কোনো কিছুই। সেই দিন রাতে বাড়ি ফেরার পর মাকে সমস্ত ঘটনা বলি। মা বলে, ও কিছু কিছু লোক ওরকম হয়, অত শত ভাবিস না, আয় খেয়ে নে, খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়, সকালে আবার কাজ আছে। তো মার কথা শুনে মায়ের সাথে গল্প করতে করতে দুজনে মিলে খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়লাম। তবে ঘুমোতে যাওয়ার আগেও আমি বারবার ওই লোকটার কথাই ভাবছিলাম যে লোকটা কেমন ধরনের ব্যবহার করলো আর কিভাবে কথা বলে, গলার শব্দটাও কেমন যেন একটা। এই ভাবতে ভাবতেই রাতের বেলা আমার ঘুম চলে আসে এবং আমি ঘুমিয়ে পড়ি। পরদিন সকালবেলায় আমি যখন কাজে যাই, সেখানে আমার সঙ্গে আরও একটা বন্ধু ওরকম ডেলিভারি বয়ের কাজ করে। ওর বাড়ি ওই বেগো পাড়ার পাশেরই একটা পাড়ায়। আমি ওকে গল্পটা বলি যে আমার সঙ্গে এই জিনিসটা ঘটেছে, আমি ওই বাড়িতে গেছিলাম এবং লোকটার ব্যবহার আমার ঠিক লাগলো না। আমি যখন ওকে সমস্ত ঘটনা খুলে বলি তখন ও না কেমন যেন একটা চমকে যায়। ও বলে, হাউস নাম্বার 13, ওই বাড়িতে তো কেউ থাকে না। আমি তখন ওকে বলি, দূর, আড্ডা মারিস না, আমি এখানে আড্ডা মারার কথা বলছি না, আমি তোকে সিরিয়াসলি বলছি, ওই লোকটা ওরকম করেছে। আমার ওই বন্ধুটা সিরিয়াস হয়ে আমাকে বলল, আমি তোর সাথে আড্ডা মারছি না, বিগত 2 বছর আগে ওই বাড়িতে একটা পরিবার থাকতো। একজন বয়স্ক লোক ছিল, তার 2টো মেয়ে ছিল এবং তার বউ।
এই 4 জন মিলে ওই বাড়িতে থাকতো। তবে সেই বয়স্ক লোকটা অনেক টাকার লোন নিয়েছিল নিজের বউয়ের চিকিৎসা করার জন্য। চিকিৎসা করার পরে সেই টাকাটা শোধ না করতে পারায় বাড়িতে অনেক লোকজন চলে এসেছিল এবং পাড়ার মধ্যেই ওনাদেরকে অপমান করা হয়েছিল। সেই অপমান সহ্য করতে না পেরে একদিন রাতের বেলায় তারা সেই ঘরের মধ্যে 4 জনই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তারপর অনেক দিন ধরে এলাকার লোকজন ওই বাড়ির কাউকেই দেখতে পায় না, কিন্তু হঠাৎই একদিন ওই বাড়ি থেকে ওই 4টে লাশ উদ্ধার হয়। এই কথা শোনার পর আমার সারা শরীর দিয়ে শীতল স্রোত বয়ে যায়। তার মানে কালকে যারা খাবারটা অর্ডার করেছিল তারা কোনো সাধারণ মানুষ নয়। আমি সেই দিনে রাত হওয়ার আগেই আমি বাড়ি চলে আসি এবং মাকে সমস্ত ঘটনা বলি। মা এই ঘটনা শোনার পর আমাকে এক কবিরাজের কাছে ঝাড়ফুঁক করাতে নিয়ে যায়। আমার হাতে একটা তাবিজ বেঁধে দেওয়া হয়। তারপর কিছু মাস আমি সেই ডেলিভারি বয়ের কাজ করার পর আমি নিজের একটা চানাচুরের ব্যবসা শুরু করি। ভগবানের কৃপায় মোটামুটিভাবে চলে যাচ্ছে। দাদা, এই ছিল ঘটনা। আশা করছি ঘটনাটা তোমার এবং অজানা সত্য পরিবারের সকল শ্রোতা বন্ধুদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে পড়ে শুনিও এবং তুমি ভালো থেকো। অজানা সত্যের জন্য রইল শুভ কামনা এবং আমি অজানা সত্যের দীর্ঘায়ু কামনা করি। কেমন লাগলো আপনাদের ঘটনাটা আপনারা আগে কমেন্ট করে আমাকে জানান। আমার তো এই ঘটনাটা বেস্ট লেগেছে এবং এরকম ডেলিভারি বয়ের ঘটনা আমার চ্যানেলে প্রথমবার শোনানো হলো এবং আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। আপনারা যদি ভালোবাসা দেন তাহলে আমি এরকম ধরনেরই আরও ঘটনা আনার চেষ্টা করব এবং আশা করছি আপনাদের সেইগুলোও ভালো লাগবে। আপনারা কমেন্ট করুন যে আপনাদের কেমন লাগলো এবং আপনাদের কোন পার্টটা সবথেকে ভয়ঙ্কর লেগেছে। আপনারা সেটা টাইম স্ট্যাম্প দিয়েও কমেন্ট করতে পারেন। তো এই ছিল আজকের প্রথম ঘটনা। এইবার আমরা চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। তবে তার আগে আপনাদের প্রত্যেকে মনে করিয়ে দিয়ে আমাকে যদি আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা অথবা আপনারা যদি কারোর মুখ থেকে কোনো ভৌতিক ঘটনা শুনে থাকেন, সেই ঘটনা যদি আপনারা আমাকে পাঠাতে চান তাহলে আপনারা আমাকে অজানাসত্য15@gmail.com এই জিমেল আইডিতে ঘটনা লিখে পাঠাতে পারেন। এছাড়াও আপনারা ডেসক্রিপশন বক্সে আমার জিমেল আইডি সহ একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পারবেন। সেই হোয়াটসঅ্যাপ নম্বরেও আপনারা আমাকে ঘটনা লিখে পাঠাতে পারেন। আপনাদের ঘটনাও এই চ্যানেলে অবশ্যই পাঠ করে শোনানো হবে। তো চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায়। ঘটনা লিখে পাঠিয়েছেন তমালি সমাদ্দার। তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। নমস্কার রাজর্ষিদা, আমার নাম তমালি সমাদ্দার। আমি মুর্শিদাবাদে থাকি। আশা করছি তুমি এবং অজানা সত্য পরিবারের সকল শ্রোতা বন্ধুরা অনেক ভালো আছো এবং ভালোভাবেই নিজের দিন কাটাচ্ছ। দাদা, আজ আমি মুর্শিদাবাদেই ঘটে যাওয়া একটি ভাড়া বাড়ির ঘটনা তোমাকে লিখে পাঠালাম। আশা করছি এই ঘটনাটা তোমার অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পাঠ করে শুনিও। তো শুরু করছি ঘটনাটা ঘটেছে আমার কাকার মেয়ের সঙ্গে। আমার কাকার মেয়ে এখন একজন হাউসওয়াইফ। তবে আমার কাকার মেয়েটা যখন কলেজে পড়তো তখন তার বাড়ি থেকে কলেজ যাতায়াতে অনেকটা সমস্যা হওয়ার কারণে সে কলেজের সামনেই একটি পিজি ভাড়া নিয়েছিল এবং সেখানেই থেকে সে নিজের পড়াশুনো করত। নিজেদের বন্ধু বান্ধবদের সঙ্গে অনেক সময় কাটাতো এবং মাঝে মধ্যে ফোন করে আমার সঙ্গে গল্প করেও বলতো যে আমরা এখানে অনেক আনন্দ করছি, তুইও একদিন এখানে চলে আয়। তবে আমার নিজের পড়াশুনো থাকার জন্য আমি নিজে কখনোই সেখানে যেতে পারতাম না। সারাদিনের ব্যস্ততায় আমার দিনটা কেটে যেত এবং ও সেখানে পড়াশুনো করত এবং নিজের বন্ধু বান্ধবদেরকে কাছে পাওয়ার কারণে ভালো আনন্দও করতে পারত। এবার ওর মুখ থেকে আমি ঘটনাটা যেমনটা শুনেছি আমি তার ভাষ্য মতেই ঘটনাটা বলছি। আমি যখন প্রথম সেইখানে যাই, সেই পিজিতে, সেখানকার যেই মালিক ছিল সেই মালিকটা আমাকে সেই রুমটা দিতে চাইছিল না, কারণ সেই দিন পিজিতে অলরেডি সমস্ত রুম ফুল হয়ে গেছিল।
আমি তবুও সেইখানে ঢোকার ব্যবস্থা করি, তবে তিনি আমাকে সেই ঘরে ঢুকতে দেননি। আমার বাবাকে ডেকে নেওয়ার পর আমার বাবা অনেক ম্যানেজ করে সেই রুমটা আমাকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে, তবে সেই মালিকটা আমাকে বলে রাতের বেলা যদি দরজায় কেউ ধাক্কা দেয় তাহলে ভুলেও দরজা খুলবে না। আরও একটা কথা বলল যে ভুলেও কখনো তোমার পিছন দিকের জানলাটাকে খোলার চেষ্টা করো না, তাহলে কিন্তু একটা বিপদ হতে পারে। আমি এই কথাটা শোনার পর অবাক হয়েছিলাম, তবে আমি অত শত ভাবিনি। যেহেতু কলেজ লাইফের শুরু, আমি সেই কথা ভেবেই সেই পিজিটাকে নিয়ে নিই। প্রথম কয়েকদিন আমার কোনো অসুবিধা হয়নি, তবে যত দিন এগোতে লাগলো আমার সঙ্গে কেমন যেন অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। পিজির মালিক বলেছিল রাতের বেলা দরজা যদি কেউ ধাক্কা দেয় তাহলে খুলতে না। আমি পিজির মালিকের কথা শুনেছিলাম ঠিকই, কিন্তু সত্যি বলতে রোজ রাতের বেলায় বাইরের দরজা দিয়ে খুবই আস্তে আস্তে ঠক ঠক হওয়ার শব্দ শোনা যেত। আমি মনের ভুল ভেবে শুয়ে পড়তাম, তবে এই জিনিসটা অনেক দিন ধরেই কন্টিনিউ হচ্ছিল এবং আমি এই জিনিসটা লক্ষ্য করতে পারছিলাম। ঘরের মধ্যে মাঝে মধ্যে মনে হতো একটা বাতাস বইছে। ঘরের জানলা দরজা সব কিছু বন্ধ, তবুও মনে হচ্ছে একটা বাতাস এপাশ ওপাশ ঘুরে বেড়াচ্ছে। মাঝে মধ্যে আমার গাটা ছমছম করে উঠত, বুঝতে পারতাম না যে এই জিনিসটা কি। মাঝে মধ্যেই ঘরের টেম্পারেচার অনেক ঠান্ডা হয়ে যেত এবং আমি রাতের বেলায় লেপ কাঁথা ছাড়া ঘুমোতেই পারতাম না, এত বাজে অবস্থা হয়ে গেছিল। মাঝে মধ্যেই ঘরের মধ্যে বেসিনের কল আপনা আপনি খুলে যেত এবং অনেকটা জল পুরো তলা দিয়ে ভেসে যেত। পিজিতে অনেক রকমের সমস্যা থাকে, সেটা আশা করছি আপনারা জানেন। এবং সেই সমস্যার মধ্যে আরেকটা সমস্যা ছিল, বেসিনের তলার যে পাইপটা, ওই পাইপটার প্যাচটা কাটা ছিল। একদিন কলেজ থেকে ক্লাস করে রুমে ফিরে দেখি আমার পুরো ঘরের মেঝেটা জলে থই থই এবং বেসিন দিয়ে অনবরত জল পড়ে যাচ্ছে। তবে আমার ভালো মতোই মনে আছে আমি কলটা খুলিনি। তাহলে এই অদ্ভুত জিনিসগুলো হচ্ছে কি করে? আমি পিজির মালিককে এই বিষয় নিয়ে জানিয়েছিলাম, তবে তিনি বলল আমি আগেই বলেছিলাম ওই রুমটা ইউজ করো না, ওই রুমটা আমি তোমাকে দিতে চাইনি। যখন আমি জিজ্ঞেস করলাম যে কি কারণে আপনি আমাকে সেই রুমটা দিতে চাইছিলেন না, বা এই সব যে ঘটনাগুলো ঘটছে এগুলোর কারণটা কি, তখন তিনি আমাকে বললেন বেশ কয়েক বছর আগে এই কলেজেই একটা মেয়ে পড়তো এবং পরীক্ষায় তার চোতা ধরা পড়ে যাওয়ার কারণে একটা স্যার তার খাতায় RA লিখে দিয়েছিল। RA কথার অর্থ রিঅ্যাডমিশন, মানে তার সেই পুরো ইয়ারটা ল্যাক লেগে গেছিল এবং তার বাড়ির পরিস্থিতি অতটা ভালো ছিল না যে আরও একবার একই সেমিস্টার সে বারবার দেবে। তো সে সেই ঘরের মধ্যেই ব্লেড দিয়ে বাঁ হাতের শিরা কেটে আত্মহত্যা করেছিল। তারপর থেকে ওই রুমে যখনই কেউ থাকতে গেছে তার সঙ্গে অনেক রকমেরই ঘটনা ঘটেছে। অনেক ছেলেপিলেরা বলেছে যে ওই ঘরে নাকি সেই মেয়েটার আত্মা এখনও ঘুরে বেড়ায়। যারা এই রুমে আগে থাকতো তাদের শারীরিক কোনো ক্ষতি হয়নি, তবে এই ধরনেরই এমন কিছু ঘটনা তাদের সঙ্গে ঘটেছে যার কারণে তারা এই পিজিটা ছাড়তে বাধ্য হয়েছে। এই কথা শোনার পর আমি বাবাকে ফোন করি এবং বাবার সঙ্গে কথা বলে আমি সেই দিনই পিজির রুম থেকে সমস্ত ব্যাগপত্র গুছিয়ে অন্য একটা পিজি খোঁজার বন্দোবস্ত করি। তো দাদা, এই ঘটনাটা আমার কাকার মেয়ের জীবনে ঘটে গেছে। ঘটনাটা অতটা ভয়ের কি ভয়ের নয় আমি বলতে পারবো না, তবে এটা আমার কাকার মেয়ের সঙ্গে ঘটে যাওয়া একটা সত্যি ভৌতিক ঘটনা। আশা করছি সকলের ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের এপিসোডের দুটো ঘটনার মধ্যে কোন ঘটনাটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে একদমই ভুলো না। এবং এই যে সেকেন্ড ঘটনাটা যেটা রয়েছে, এই ঘটনাটায় অনেক টাইপিং মিস্টেক ছিল, তো সেটাকে আমি কারেকশান করে একটু নিজের ভাষায় বলার চেষ্টা করেছি। আশা করছি কোনো ভুল ত্রুটি হয়নি, যদি হয়েও থাকে আমাকে মার্জনা করবেন। তো যাই হোক, চলে যাচ্ছি আজকের শাউট আউট পর্বে। কমেন্ট করেছেন স্বপ্না মুখার্জি, আমাদের সঙ্গে রয়েছেন চুমকি ঘোষ, জ্যোতির্ময় চক্রবর্তী,
কমেন্ট করেছেন জয়, আমাদের সঙ্গে রয়েছেন মল্লিকা, কমেন্ট করেছেন রহস্যবৃত্ত, আমাদের সঙ্গে রয়েছেন সৃজিতা ব্যানার্জি, গৌরী সমাদ্দার, কমেন্ট করেছেন স্বপ্না বজাল, অজন্তা হরি, আদি বামিন, কমেন্ট করেছেন সুপ্রতীক ব্রহ্মচার্য, কমেন্ট করেছেন সুদেশনা সিনহা রয়, গীতা গোস্বাম, অমিতা ঠাকুর, বিদাস এফ, কমেন্ট করেছেন রিতম হালদার, তানিয়া মল্লিক, কমেন্ট করেছেন শ্রীলেখা সরকার, কমেন্ট করেছেন বিদাস এফ। সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ জানাই কমেন্ট করবার জন্য। আপনারাও কমেন্ট করুন আজকের এপিসোডে এবং আপনাদের কমেন্টও পরের এপিসোডে শোনানো হবে, শাউট আউট পড়বে। তো যাই হোক, আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।